দর্শক, চারা রোপণ থেকে শুরু করে যে কোনো সময়ই কিন্তু আপনার জমিতে রোগবালাইয়ের আক্রমণ হতে পারে, এটা আমি অনেক ভিডিওতে বলেছি। আর আজকে যে চাষির জমিতে আমি আছি, এটা অনেক দূরে চলে আসছি আস্তে আস্তে। তো এই চাষি আমাকে ফোন করে বলেছিল যে ভাই, আমার জমির অবস্থা খুবই খারাপ। তো যার কারণে আমি এখানে আসলাম। আর আসার পরে দেখলাম এত অল্প বয়সে একটা ধানের ক্ষেত, এই ধানের ক্ষেত দেখে কেউ বুঝবে না যে এই ধানের ক্ষেতে লিফ ব্লাস্ট রোগের আক্রমণ ঘটবে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হারে লিফ ব্লাস্ট রোগের আক্রমণ হয়েছে এই জমি থেকে, কিন্তু একদমই ফলন পাবে না, পুরো ক্ষেতটাই কিন্তু নষ্ট হয়ে গেছে। তো দর্শক, এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন ধান খেতে, ছোট বাদামি ধূসর রঙের খোপ খোপ দাগগুলো, আর সেখানে কিন্তু পাতা ঝলসে পড়ে গেছে। এই যে এই পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতার মধ্যে কিন্তু দেখেন এই যে বাদামি ছোপ ছোপ ধূসর রঙের যে দাগগুলো, এটাকে লিফ ব্লাস্ট বলা হয় ইংরেজি নাম, আর বাংলায় বলা হয় পাতা পচন। তো এই পাতা পচনটা কিভাবে হলো আমি এটা আপনাকে একটু ভালোভাবে বোঝাতে চাচ্ছি। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, ঠিক এমনটা কিন্তু হতো, কিন্তু এমনটা না হয়ে দেখেন এই যে বেটে হয়ে গাছগুলোতে কিন্তু এই যে লিফ ব্লাস্টের আক্রমণ ঘটে গাছগুলো ডেবে গেছে এবং পাতাগুলো কিন্তু ঝলসে যাচ্ছে। যার কারণে এখান থেকে কিন্তু ফলন আসবে না। আর যাতে ফলন আসবে, দেখবেন দানা শীষগুলো ছোট ছোট দানাগুলো কিন্তু পুষ্ট হবে না, চিটা হয়ে যাবে। তো এনার এখানে কিন্তু 27% জমি আছে। এই 27% জমিতে 7 মণ ধান হবে কিনা এটা কিন্তু মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফলন হলেও চিটা বা দানা কিন্তু পুষ্ট হবে না। তো এই রোগটার কারণ কি, কেন হলো, এর প্রতিকার কি, এই বিষয়ে কিন্তু এই পুরো ভিডিওতে জানবো। কোনো জায়গাতে স্কিপ করবেন না। ছোট ছোট রোগ থেকেই কিন্তু বিশাল আকৃতির ধারণ করে। দর্শক, আমরা যদি সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় করে সঠিকভাবে ফসলের পরিচর্যা করি, তাহলে কিন্তু এই রোগগুলোর হাত থেকে আমরা রক্ষা পাবো। অর্থাৎ আপনার জমিতে লক্ষণ দেখা মাত্রই আপনি যদি পরিচর্যাটা ভালোভাবে করেন, তাহলে আপনার ফলন কিন্তু ভালো হবে। তো এনার এই জমিটা কিন্তু একদিনে এমন হয়নি। প্রথমে সিন্ডম দেখা দিছে, তারপরেই কিন্তু ধীরে 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 প্রকট বা বেশি হয়ে গেছে। তো এই রোগটা কেন হয় চলেন একটু দেখে নেই। আর প্রথম প্রাথমিক অবস্থায় কেমন থাকে এটাও আপনাদের দেখাচ্ছি। আমি এই জমি থেকে বাইরে আরেকটা জমিতে যাব, এই জমিতে দেখবো এই রোগের সিন্ডম কোথায় আছে। দর্শক, এটা পাশের জমি, কিন্তু যদি এই জমিটার গ্রোথটা ঠিক থাকতো, এই পচনের আক্রমণ না হতো, তাহলে কিন্তু ঠিক এমনটা কিন্তু হতো। দেখেন এই জমির আল এখানে, আর এখানে একটা সিন্ডম দেখা যাচ্ছে। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতার মাঝখানে দেখেন কালো ধূসর রঙের ছোপ ছোপ দাগ পড়ে গেছে। এটা যখন একটু বাড়তে থাকবে, মানে এটা যদি এই সময় যদি পরিচর্যাটা আমরা না করতে পারি, তারপরে কিন্তু দেখা যাবে পাতাটা হচ্ছে এমন হয়ে গেছে, অর্থাৎ পাতার মানে ক্লোরোফিলগুলো ভিতরে ভিতরে নষ্ট হয়ে গেছে। তারপরে দেখা যাবে পাতাটা এরকম ঝলসে মাটিতে পড়ে গেছে। তার যদি গাছের পাতা না থাকে, তাহলে কিন্তু ওই গাছে কিন্তু ফলন হবে না, কেননা সালেকশন সলিউশন হবে না, ক্লোরোফিল তৈরি হবে না, গাছ বাড়বে না, ফলনও ভালো হবে না। তো দর্শক, এর জন্য আমাদের কি করতে হবে, কি করণীয়? তো আপনি যখন আপনার জমিতে এই সিন্ডমগুলো দেখতে পাচ্ছেন, তখনই আপনার জমিতে গিয়ে সঠিক পরিচর্যাটা করে দিবেন। তো কি কি পরিচর্যা করবেন? আর আরেকটা বিষয় বলে রাখি, দেখেন এই রোগটা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের জমিতে চলে আসে। কিভাবে চলে আসে? যদি আপনার জমিতে জিঙ্কের অভাব থাকে, তাহলে আপনার জমিতে গিয়ে দেখবেন যে পাতাগুলো হলুদাভ, এবং পাতার দেখবেন শিরার মাঝখানে কালো রং ধারণ করছে। তারপরেই দেখবেন যে এরকম ধূসর ছোট ছোট কালো ছোপ ছোপ দাগ বরণ করছে। এটা হচ্ছে জিঙ্কের অভাব থেকেও আসতে পারে, এবং হচ্ছে নাইট্রোজেনের অভাব থেকেও আসতে পারে, এবং হচ্ছে অধিক পরিমাণে নাইট্রোজেন ব্যবহারের কারণেও আসতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে, এবং এই জিনিসগুলো আগে থেকেই, মানে প্রাথমিক অবস্থা থেকে, চারা লাগানোর পর থেকেই সুষম সার বন্টনের মাধ্যমে, সুষম খাদ্য বন্টনের মাধ্যমে আপনার জমিগুলোকে কিন্তু এরকম সবুজ সতেজ রাখতে হবে। দর্শক, ভালোভাবে খেয়াল রাখবেন, আপনার গাছগুলো যদি এরকম শক্তপোক্ত হয়, পাতাগুলো সবুজ সতেজ হয়, তাহলে কিন্তু আপনার এই গাছে রোগবালাইয়ের আক্রমণ কম হবে। অর্থাৎ সুষম বৃদ্ধি হলে কিন্তু রোগবালাইয়ের আক্রমণ কম হবে। আর যদি সুষম বৃদ্ধি না হয়, ওই ক্ষেতে যদি
রোগবালাইয়ের লক্ষণ দেখা যায় দ্রুত কিন্তু হ্রাস করে দিবে, জমিকে নষ্ট করে দিবে, আপনার ফলন কিন্তু অনেক পরিমাণে কমে যাবে। এই জন্য আপনাকে সঠিক সময় পরিচর্যা করতে হবে। আর এই রোগটাকে অনেকেই অনেক নাম দিয়ে থাকেন, তবে আমি বলবো এটা লিভ ব্লাস্ট। যদি খোল পচা রোগ হতো তাহলে দেখা যাইতো কিন্তু খোলের ভিতরে, এই যে খোল আছে, এই খোলের ভিতরে কিন্তু আক্রমণ করে ফেলতো। আর এই উপরের এই পাতা থেকে আরেকটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন, এই লিভ ব্লাস্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনার দেখবেন নিচের দিকেও কিন্তু নামতে থাকবে। এই যে এখন খোল পচা রোগের দিকেও কিন্তু চলে যাচ্ছে। কিন্তু খোল পচা রোগ যদি আগে থেকে হইতো তাহলে কিন্তু এই পুরো পাতাটা কিন্তু বা এই প্রলেপটা কিন্তু নষ্ট হয়ে যেত। তো দর্শক, এটা হচ্ছে লিভ ব্লাস্ট। তো দর্শক, প্রাথমিক অবস্থা থেকে এর পরিচর্যাটাই এমনভাবেই করতে হবে। প্রাথমিক অবস্থা থেকে আপনাকে জিঙ্কের ব্যবহার করতে হবে, তারপরে আপনার জমিতে সালফারের ব্যবহার করতে হবে, আপনার জমিতে ম্যাগনেসিয়ামের ব্যবহার করতে হবে, এবং এক কথায় সুষম সার বন্টন করতে হবে। তাহলে আপনার জমির সুষম বৃদ্ধি হবে। আর সুষম বৃদ্ধি হলে আপনার জমিতে এই রোগগুলোর আসবে না, বা যদি আসে সিমটম দেখা যায়, আপনি যদি রোগ নির্ণয় করে সঠিকভাবে আপনার পরিচর্যা করতে পারেন ফসলে, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণরূপে আপনার ফসলটা ভালো হয়ে যাবে। তো এই জমিতে কিন্তু হাজার ট্রিটমেন্ট করেও আর লাভ হবে না। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম আক্রমণ হয়ে যায় বা এরকম সিমটম দেখা যায়, তাহলে আপনারা কি কি ব্যবহার করবেন? তো সেক্ষেত্রে আপনারা প্রথম যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে অ্যাজোস্ট্রোএক্সট্রোবিন সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। অ্যাজোস্ট্রোএক্সট্রোবিন সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। এটা আপনি বাজারে অনেক কোম্পানির অনেক নামে পেয়ে যাবেন, তবে আমি সাজেস্ট করব এক্ষেত্রে আপনারা অটোক্রপ কেয়ার লিমিটেডের নাভারা ব্যবহার করতে পারেন। এটা খোল পড়া, খোল পচা এবং লিভ ব্লাস্ট রোগের জন্য অত্যন্ত কার্যকরী, ঝলসা রোগের জন্য। তার পাশাপাশি যদি বেশি পরিমাণে আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন? সেক্ষেত্রে আপনারা প্রথম স্টেপে ব্যবহার করবেন হচ্ছে অ্যাজোস্ট্রোএক্সট্রোবিন সিপ্রোকোনাজল। তার পাশাপাশি কিন্তু আপনি আবার ব্যবহার করবেন কয়েকদিন পরেই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড। তো দর্শক, কতটুকু পরিমাণে ব্যবহার করবেন? আপনারা অ্যাজোস্ট্রোএক্সট্রোবিন সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রাকনাশক 16 লিটার পানিতে 25 মিলি হারে ব্যবহার করবেন। আর এই কপার অক্সিক্লোরাইড 16 লিটার পানিতে 25 গ্রাম হারে ব্যবহার করবেন। দুইটারই ডোজ মাত্রা একই। আপনারা এভাবে আপনাদের ফসলের পরিচর্যা করুন, আর শুরু থেকেই আপনার ফসলের পরিচর্যা করুন। দেখুন, ভালোভাবে খেয়াল করুন, ইনি যদি প্রাথমিক অবস্থা প্রথম থেকে যদি এই ফসলগুলোকে পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করে যদি এই ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতো, তাহলে কিন্তু তার এই জমিতে এরকম হতো না। কিন্তু এনার সূচনাই শুরু হয়ে গেছে, ইনি সঠিক সুষম সার প্রয়োগ করেনি, যার কারণে কিন্তু এই যে রোগের খাদ্যের অভাবে কিছু রোগের লক্ষণ দেখা যায়, এই লক্ষণ থেকেই কিন্তু এই জমিটা অল্প বয়সেই কিন্তু ঢলে পড়ে গেছে, এখান থেকে কিন্তু ফলন হবে না। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি ফুটুক এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।